আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। লকডাউনের মধ্যে গাজীপুরে প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তানকে গলা কেটে খুন। সাধারণ ছুটিতে খোলা থাকবে ১৮ মন্ত্রণালয় ও বিভাগ, বিধি মেনে চালু করা যাবে কলকারখানা। করোনায় আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়ালো, আরও ৭ মৃত্যু, নিয়োগ দেয়া হবে ২,০০০ ডাক্তার। কর্মহারাদের মাঝে ত্রাণ পৌঁছে দিতে ওবায়দুল কাদেরের আহ্বান, দুস্থ মানুষের পাশে অনেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে, সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: কৃষকের পাশে বাংলার দামাল ছেলেরা, বিভিন্ন স্থানে বোরো ধান কেটে দিচ্ছে ছাত্র ও যুবলীগ। করোনার কারণে লকডাউনের মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক প্রবাসীর পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল রাতে ফাতেমা ২ মেয়ে নুরা, হাওয়ারিম ও ছেলে ফাদিলকে নিয়ে দোতলার ঘরে ঘুমাতে যায়। দুপুর পেরিয়ে গেলেও তারা কেউ ঘর থেকে বের না হওয়ায় নিহতের স্বজনরা মই বেয়ে দোতলায় উঠে ঘরের মেঝেতে রক্ত দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান চলছে বলেও জানায় পুলিশ। সাধারণ ছুটিতে প্রধানমন্ত্রী কার্যালয় সহ ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা থাকবে। এক প্রজ্ঞাপনে একথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে জরুরি সেবার পাশাপাশি ১৮টি মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সারা দেশে সীমিত পর্যায়ে খোলা রাখা হবে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যতম। জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা বিভাগ, তথ্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগও খোলা থাকবে বলে জানানো হয়। এসব মন্ত্রণালয়ের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ের অফিসগুলো খোলা থাকবে। জরুরি প্রয়োজনে আপিল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের একটি বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের বিচারপতিদের সাথে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উভয় কোর্টের একটি বেঞ্চ অতীব জরুরি বিষয়গুলো নিষ্পত্তি করবেন বলে সিদ্ধান্ত হয়। এছাড়া আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও হাইকোর্টের বিচারপতি ওবায়দুর হাসান অতি জরুরি বিষয় সমূহ শুনানির জন্য আদালত পরিচালনা করবেন। আদালত পরিচালনার সময় কঠোরভাবে সামাজিক দূরত্ব নিশ্চিতেরও নির্দেশনা দেওয়া হয়। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪১৪ জন, মৃতের সংখ্যা ৭। এদের সবাই ঢাকার বাসিন্দা। মৃতের সংখ্যা এখন ১২৭। নতুন ১৬ জন সহ সুস্থ হয়েছেন ১০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ভিআইপিদের কোনো হাসপাতাল তৈরি হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি। বলেন, নতুন করে ২,০০০ ডাক্তার ও ৬,০০০ নার্স নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪১৬ জনের নমুনা পরীক্ষায় ৪১৪ জনের দেহে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা এখন ৪,১৮৬। মারা গেছেন ৭ জন। এদের ৫ জন পুরুষ ও ২ জন নারী, সকলেই ঢাকার বাসিন্দা। এদিকে নতুন ১৬ জন সহ সুস্থ হয়েছেন ১০৮ জন। কোনো হাসপাতালে লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোভিড রোগীদের জন্য প্রস্তুত করছি এবং বেশ কিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে, সেজন্য এমনি পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২,০০০ নতুন ডাক্তার এবং ৬,০০০ নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের প্রথম ৪৫ দিনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো। ভিআইপিদের জন্য হাসপাতাল তৈরি হচ্ছে না বলেও জানান মন্ত্রী। বিভিন্ন খবরের কাগজ এবং গণমাধ্যমে প্রকাশ হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এই বিষয়টি সঠিক নয়। সরকার
এরকম কোনো ধরনের ব্যবস্থা করে নাই। আমি আরো আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না। সংক্রমিত ৫৮ জেলার মধ্যে ঢাকার বাইরে বেশি ঝুঁকিতে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী। রাজধানীতে রাজারবাগ ও মোহাম্মদপুর ছাড়াও ১০টি ঝুঁকিপূর্ণ স্থানের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিটফোর্ট, উত্তরা, তেজগাঁ এবং নোয়াখালী। এই ক্রমান্বয়ে এই 10টি জায়গায় অনেক বেশি আমাদের আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে। করোনা যে কোনো বয়সের জন্য ঝুঁকিপূর্ণ, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের ২১ থেকে ৩০ বছরের মধ্যেই এখন পর্যন্ত সর্বাধিক ২৪% আক্রান্ত ব্যক্তি আছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। কর্মহারা মানুষদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশনা দেন। নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বক্ষণ অসহায় মানুষের পাশে আছেন। গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা আজকে মুখে বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। খুঁজে খুঁজে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি ত্রাণ সামগ্রী বিতরণে, চিকিৎসা সামগ্রী বিতরণে যে উদ্যোগ নিয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। সারা দেশেই ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ, দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে চুয়াডাঙ্গা ও চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে 2 নারীর মৃত্যু হয়েছে। সংক্রমণ ঠেকাতে আক্রান্ত এলাকা লকডাউন করা হচ্ছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। চুয়াডাঙ্গার জীবননগরে জ্বর, ঠান্ডা ও কাশিসহ করোনা উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আশপাশের 5টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। জেলায় নতুন করে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক বৃদ্ধা। সিলেটে নতুন করে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব পরীক্ষায় করোনা ধরা পড়ে। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্ত হলেন 33 জন। নোয়াখালীতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা 55 বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা ধরা পড়েছে। ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করে তাকে আইসোলেশনে রেখেছে প্রশাসন। কুষ্টিয়ায় পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তা সহ 3 জনের করোনা শনাক্ত হয়েছে। মানিকগঞ্জে 2 চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুরে সোনালী ব্যাংকের 7 কর্মকর্তা কর্মচারী করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ায় ব্যাংক লকডাউন করা হয়েছে। বগুড়ায় নতুন করে এক শিশু এবং নারী সহ 7 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট 12 জন করোনায় আক্রান্ত হলেন। মুন্সিগঞ্জ সদরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের 3 কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও কুড়িগ্রামে 1 জন, বরিশালে 1, সুনামগঞ্জে 4 জন, যশোরের শাসায় 1 জন, মৌলভীবাজারের কুলাউড়ায় 1 পুলিশ সদস্য সহ 2 জনের শরীরে কোভিড-19 সংক্রমণ পাওয়া গেছে। এদিকে জামালপুরে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে 4 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আফসানা নীলা, একুশে টেলিভিশন। বাংলাদেশের অসহায়, দুস্থ ও করোনা সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপহার হিসেবে ৩৫০০ প্যাকেট খাদ্যপণ্য দিয়েছে তুরস্কের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসব সামগ্রী ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের হাতে হস্তান্তর করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। এছাড়া করোনার কারণে কর্মহীন অসহায় দরিদ্রদের ত্রাণ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দেখুন মাহমুদ হাসানের রিপোর্ট। বিশ্ব মহামারী করোনায় বাংলাদেশও সংকটকাল পার করছে। সে সময়ে খাদ্য সামগ্রী উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছে তুরস্ক। বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট উত্তরের মেয়রের হাতে তুলে দেন তুরস্কের রাষ্ট্রদূত। মেয়রের নেতৃত্বাধীন সংগঠন সবাই মিলে সবার ঢাকার মাধ্যমে এসব ত্রাণ সামগ্রী অসহায়দের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়। জুরাইন এলাকার কয়েকশো পরিবারের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে ত্রাণ বিতরণ করেন স্থানীয় কাউন্সিলর।
হিন্দু মুসলমান যারা আছে সর্বস্তরের মানুষকে আমরা এই ত্রাণটা দিচ্ছি। এদিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে স্থানীয় জনপ্রতিনিধি কয়েক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। আর মিরপুরের ৬০ ফুট সড়কে যুবলীগের উদ্যোগে ১৫০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৌসুমী সবজি। আমরা কোনো নির্দিষ্ট এলাকার জন্য না, যে দূর থেকেও আমাদের যে টাইম মতো আসবে আমরা তাদেরকে দেব। তাছাড়া ব্যক্তি উদ্যোগে রাতে বিভিন্ন এলাকায় বাসায় বাসায় ত্রাণ দিচ্ছে কয়েকটি সংগঠন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরবন্দি মানুষের সহায়তায় সরকারি ত্রাণের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকে। ত্রাণ সহায়তা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। যদিও ত্রাণ না পাওয়ার ক্ষোভও আছে দেশের বিভিন্ন এলাকায়। প্রতিনিধিদের সহায়তায় দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। এখন পর্যন্ত দেশের ৫৫টি জেলায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ফলে সংক্রমণ ঠেকাতে ঘরে থাকতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষকে ত্রাণ সহায়তায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে নানা সামাজিক সংগঠন। মোবাইলে ফোন বা SMS পেলে খাবার নিয়ে ছুটে যাচ্ছেন নড়াইল জেলা যুবলীগ আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। এখন পর্যন্ত ১৫০০-এর অধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। যারা ত্রাণ নিতে লজ্জাবোধ করেন বা সংকোচ বোধ করেন তাদের উদ্দেশ্যে আমি নতুন করে একটা হটলাইন চালু করছি। এদিকে ঠাকুরগাঁওয়ে ৩ শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্য বিতরণ করেছে খাদ্য সহায়তার ফেরিওয়ালা নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। ঝিনাইদহে সাধুহাটি ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে ৪০০ কর্মহীন হতদরিদ্রের মাঝে চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্ট সকলে। মৌলভীবাজার ৪ আসনের এমপির পক্ষ থেকে উপজেলার ৯ ইউনিয়নের সকল চেয়ারম্যানকে ২টি করে PPE ও ২টি করে বল সাবান দিয়েছেন। বান্দরবনের ৬৯ পদাতিক ব্রিগেডের উদ্যোগে জেলা সদরে গরিব ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গাজীপুরে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যক্তিগত অর্থে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে রমজান উপলক্ষে ইউনিয়নের ১৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে ৭৭০০ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা। নওগাঁয় ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক মাসুদ রানা। নিজ বাসভবনে দ্বিতীয় দফায় ৪৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। সাতক্ষীরায় করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রায়হান এন্টারপ্রাইজ। ৭৫০টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কুষ্টিয়ার খোকসায় পৌর বিএনপির উদ্যোগে ১৫০ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লকডাউনের ৩০ দিনে অতিবাহিত হলেও এখনও মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি কোনো ধরনের অর্থ বরাদ্দ। এতে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা কিন্তু পুরো মাদারীপুর নিয়ে কাজ করছি, আর এখন দেখা যায় যে শিবচর সাথে কিন্তু অন্যান্য উপজেলাগুলিতে কিন্তু সংক্রমণের হার বাড়ছে। হবিগঞ্জে মেয়রের ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন করেছে বঞ্চিতরা। রাজনগড় কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন করে তারা। পঞ্চগড়ের বোদা উপজেলায় ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে শতাধিক গরিব ও দুস্থরা। পরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্বাসে বাড়ি ফিরে যায় তারা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন। বিশ্বব্যাপী ভেন্টিলেটরের অভাবে মুমূর্ষ কোভিড-19 অনেক রোগীকে বাঁচানো যায়নি। বাংলাদেশেও আছে ভেন্টিলেটর সংকট। এ অবস্থায় সুখবর দিচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি BMTF। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি তৈরি করেছে অল্টারনেটিভ ভেন্টিলেটর। সপ্তাহে তৈরি করা যাবে ১,০০০ ভেন্টিলেটর। উদ্ভাবিত ভেন্টিলেটরে পরীক্ষামূলক ব্যবহার হয়েছে CMH-এ। দেখুন জসিম জুয়েলের রিপোর্ট।
বিশ্ব মহামারী করোনায় নাজুক বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। কোভিড-19 মুমূর্ষু রোগীর জন্য যখন ভেন্টিলেটর জরুরি, তখন উন্নত দেশগুলো সংকটে। বাংলাদেশেও ভেন্টিলেটর সুবিধা অপ্রতুল। প্রতিদিনই বাড়ছে কোভিড-19 রোগীর সংখ্যা। রোগী বাড়লে লাগবে ভেন্টিলেটর। এই যখন অবস্থা, তখন চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ভেন্টিলেটর তৈরির কাজ। জরুরি মুহূর্তে কোভিডের ভেন্টিলেশনের জন্য ইউজ করছিলাম, তার বলেছিলাম যে একটা কম্প্রেসার মেশিন আমরা বানাবো। বিএমটিএফ সেই কাজটা করে দিয়েছে। আমরা মেশিনটাকে এখন লাইভ পেশেন্টের উপরে টেস্ট করছি। সে কিন্তু নন কোভিড পেশেন্ট। আমরা এটা কেমন ফাংশন করছে আমরা সেটা দেখছি। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আমরা রোগীকে ভেন্টিলেটরে রেখেছি। প্যারামিটার্স এবং ব্লাড গ্যাস এবং অন্যান্য প্যারামিটার্সগুলি স্টেবল আছে এবং ভালোই ফাংশন করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের উদ্ভাবিত অল্টারনেটিভ ভেন্টিলেটর কয়েকজন রোগীর উপরে প্রয়োগ করা হয়েছে। এই পরীক্ষায় সফলভাবে উতরে গেছে বিকল্প এই ভেন্টিলেটর। মাননীয় সেনাবাহিনী প্রধানের পৃষ্ঠপোষকতায় এবং তার সার্বিক দিক নির্দেশনায় বিএমটিএফকে আর্টিফিশিয়াল ভেন্টিলেটর তৈরির দায়িত্ব প্রদান করা হয়। সেই অনুযায়ী ইঞ্জিনিয়ারদের সহায়তায় বিএমটিএফ 2 সপ্তাহের মধ্যে একটা আর্টিফিশিয়াল ভেন্টিলেটর প্রস্তুত করতে সক্ষম হয়। যে ভেন্টিলেটরটি পরবর্তীতে ঢাকা সিএমএইচে এনে ঢাকা সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে 2জন মেকানিক্যাল ভেন্টিলেটর থাকা রোগীর উপরে প্রয়োগ করা হয় এবং এর সফলতা প্রমাণিত হয়। কোভিড-19 রোগীদের জন্য কনভেনশনাল ভেন্টিলেটরের জায়গায় বিকল্প ভেন্টিলেটর হিসাবে এটি কাজ করবে বলে জানিয়েছে বিএমটিএফ কর্তৃপক্ষ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। অর্থনীতিতে করোনার থাবায় এবার প্রাক বাজেট আলোচনা হয়নি। তবে অনলাইনে বাজেট প্রস্তাব দেওয়ার সুযোগ পেয়েছে ব্যবসায়ী সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানগুলো। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, করোনার কঠিন সময়টিতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। সুস্পষ্ট কৌশলের পাশাপাশি ব্যবসা, কর্মসংস্থান ও আয়বান্ধব বাজেটের প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাতীয় বাজেটকে কেন্দ্র করে প্রতিবছর মার্চ এপ্রিলে ব্যস্ততার সীমা থাকে না জাতীয় রাজস্ব বোর্ড ও পরিকল্পনা কমিশনের। প্রায় প্রতিদিনই থাকে প্রাক বাজেট আলোচনা। এবারও একই রকম আয়োজন ছিল, কিন্তু অর্থনীতি বিনাশী করোনা ভাইরাস বাগড়া দিয়েছে সে আয়োজনে। অনেকেই অবশ্য অনলাইনে নিজেদের প্রস্তাব ও সুপারিশ দাখিল করেছেন। জুনে আসছে নতুন বাজেট। পরিস্থিতি উত্তরণে আগামী বাজেটে শুল্ক ও কর ব্যবস্থায় সাময়িক সুবিধা দেওয়ার প্রস্তাব এফবিসিসিআই এর। কনসেশন, ডিসকাউন্ট অথবা মরিটোরিয়াম কোনোটাই কিন্তু আমরা মৌকুব চাচ্ছি না। আমরা বলছি যে ঘুরে দাঁড়ানোর জন্য যে ব্রিদিং স্পেসটা দরকার, সেটা আমাদের বাজেটারি সাপোর্টের মধ্যে আমাদের প্রত্যাশা থাকবে যে গভর্নমেন্ট নিবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, এবারের বাজেটে অপ্রচলিত কিছু কৌশল নেয়ার প্রয়োজন পড়বে। পাশাপাশি বাস্তবভিত্তিক সব লক্ষ্যমাত্রা নির্ধারণেরও পরামর্শ সংস্থাটির। ব্যাপকভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, যে বিভিন্ন প্যাকেজ সরকার ঘোষণা করেছেন সেগুলোর বাস্তবায়ন এবং নতুনভাবে অর্থনীতি পুনর্গঠন করবার জন্য কিছু ভিন্নমুখী কৌশল গ্রহণ। এই দৃষ্টিভঙ্গি থেকে প্রথমেই যেদিকে আমাদের কাছে মনে হয় যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটি খুবই বাস্তবানুগ হওয়া প্রয়োজন। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে কৃষি, ক্ষুদ্র ব্যবসায়ী ও দেশীয় শিল্পকে ঘোষিত প্যাকেজের বাইরেও রাজস্ব সুবিধা দেওয়ার প্রস্তাব সিপিডির। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বৃদ্ধিরও পরামর্শ তাদের। আগামী অর্থ বছরে বহিস্থ খাত, বিশেষ করে রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রে কতটুকু সুযোগ তৈরি করা যাবে সেটি নিয়ে কিন্তু কিছুটা আশঙ্কা রয়েছে। হয়তো সীমিত পরিসরে রেমিটেন্স বা রপ্তানি প্রবৃদ্ধি বছরের শেষ দিকে গিয়ে পাওয়া যেতে পারে। সেদিক থেকে অভ্যন্তরীণ বাজারমুখী শিল্প এবং কৃষি খাতকে গুরুত্ব দিয়ে আমাদের কৌশল ঠিক করা দরকার। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা গেলে করোনায় অর্থনীতির উপর যে অভিঘাত, তা মোকাবেলা করা সম্ভব হবে বলেই মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে খাদ্যপণ্যের সংকট হবে না বললেন শিল্পমন্ত্রী। অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন সন্ধ্যা 7:21 সংবাদ।
করোনার মোকাবেলায় সব রাজনৈতিক দল মিলে কাজ করার সুযোগ সরকার দিচ্ছে না, অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার মুন্সিগঞ্জে সিরাজদি খানে ত্রাণ বিতরণের সময় একথা বলেন তিনি। সাধারণ মানুষের জন্য যে সরকারি ত্রাণ, যে ত্রাণের জন্য এই জনগণের টাকা দিয়েই ত্রাণ কিনা, সেই টাকা আজকে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে, ঘরের ভিতর থেকে, খাটের নিচের থেকে সেই ত্রাণগুলো বেরোচ্ছে। চাল বেরোচ্ছে, হাজার হাজার বস্তা চাল, শত শত বস্তা চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বাড়ি থেকে বানাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের তোয়াক্কা করছেন না মানুষ। দরকার ছাড়াই ঘরের বাইরে বের হচ্ছেন তারা। এর মধ্যেই সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীতে চলছে সশস্ত্র বাহিনীর কার্যক্রম, আর মাঠে সক্রিয় রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। শাহজাহানপুর কাঁচা বাজার সরিয়ে নেওয়া হয়েছে কমলাপুর রেলওয়ে কলোনি মাঠে। বাজার সরিয়ে আনায় কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে ক্রেতা বিক্রেতারা। কাঁচা বাজার, মাছ বাজার, ডিম বাজার চলে আসাতে মার্কেটের চাপটা কমে আসছে। সিস্টেম ভালো করছে, যারা বিক্রি করে তাদের বিক্রি কেন সেলও এখানে বেশি হইতে, এরকম ফাঁকা থাকলে আরো ভালো। সেনাবাহিনী বলছে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। লোকজন আগের মতোই বাজার করতে পারছে, কিন্তু সামাজিক দূরত্বটা আগের চেয়ে ভালোভাবে মেনটেন হচ্ছে। বিভিন্ন এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। মিরপুরে বাইরে বের হওয়া এসব মানুষদের চেকপোস্টে জেরা করেছে র্যাব। মানুষ সজাগ হচ্ছে পুরোটা বলা যাবে না, জরিমানা দেখে আর 5 জন যাতে রাস্তায় না নামে সেই কারণেই আমরা আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করে সচেতন করতেছি। রামপুরা এলাকায় চেকপোস্টে দেখা গেছে পুলিশ সদস্যদের। যানবাহনে থাকা যাত্রী ও চালকদের সতর্কও করেছেন তারা। গাড়ির যে চাপ, লকডাউন ওরা মানতেই আছে না। কোনো জায়গায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয় পুলিশ। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নকল N95 আমদানি করায় রাজধানীর উত্তরার জাহানারা এন্টারপ্রাইজকে 5 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। উত্তরার 13 ও 4 নম্বর সেক্টরে অভিযান চালিয়ে প্রায় 5 লাখ মাস্ক দেখতে পান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া এসব মাস্ক আমদানি করা হয় বলে জানান তিনি। মাস্কগুলো সাধারণভাবে ব্যবহার করা গেলেও করোনা ভাইরাস নিয়ে কাজ করা চিকিৎসকরা ব্যবহার করলে সমস্যা হবে বলে জানান ওষুধ প্রশাসন। 6 থেকে 7 ক্যাটাগরির এখানে N95 মাস্ক আছে, 95 মাস্ক আছে। কোনটা আসলে ওই 95 মাস্ক না, ইউএসের মাস্ক না, এগুলো চায়না থেকে তৈরি করে নিয়ে আসছে। এই অপারেশনের কারণে আসলে এই প্রতিষ্ঠান থেকে 5 লক্ষ টাকা আদেশ করা হয়েছে। একই সাথে তারা যেন ভবিষ্যতে এই পণ্যগুলোকে N95 মাস্ক বলে বিক্রি না করে, এবং যদি N95 মাস্ককে আমদানি করে তারা যেন যথাযথ প্রক্রিয়া, যথাযথ স্থান থেকে যেন আমদানি করে সেটা থেকে সতর্ক করা হয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। রমজানে খাদ্যপণ্যের কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। এছাড়া পণ্য সরবরাহ ঠিক রাখতে জোরদার করা হয়েছে টিসিবির কার্যক্রম। সারা দেশে বাড়ানো হচ্ছে পণ্য সরবরাহকারী ট্রাক। আর ট্রাক সেলে ডিলারদের অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টিসিবির চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংকট আর রমজানে খাদ্যপণ্যের সংকট মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের চাহিদা বিবেচনায় ট্রাকে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ঢাকার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ট্রাকে বিক্রি করা হচ্ছে নিত্যপণ্য। মানুষের চাহিদা বিবেচনায় ঢাকাসহ সারা দেশে নামানো হয়েছে এমন 450 ট্রাক। বিভিন্ন সময়ে এসব ট্রাকের পণ্য বিক্রি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, তবে এসবের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টিসিবি চেয়ারম্যান। যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমরা অত্যন্ত শক্ত হাতে তাদেরকে ডিল করছি। তাদেরকে ডিলারশিপ বাতিল করা হচ্ছে, ফাইন করা হচ্ছে এবং প্রয়োজনে মামলা মোকদ্দমা বা আটক করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা ও মানুষের চাহিদা বিবেচনায় রমজানেই প্রয়োজনীয় ট্রাকের পরিমাণ বৃদ্ধি করা হবে। আমরা ট্রাকের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছি। প্রথমে আমাদের ট্রাক ছিল 250, পরে 300, পরে 400, এখন আমাদের 450-তে এসে ঠেকেছে। আমরা আশা করছি যে ঈদের পরেও হয়তো আমাদের কার্যক্রম চালাতে হতে পারে। রমজানে মানুষের চাহিদা বেশি থাকায় উৎপাদন ও বন্টন স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে গুণগত পণ্য উৎপাদন ও বিপণনের জন্য বিএসটির পক্ষ থেকে সতর্কতামূলক পত্র প্রেরণের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। খাদ্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার, যাতে কেউ অবক্ত না থাকে। কৃষিজ উৎপাদন নিশ্চিত করতে সার কারখানা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের একই সময় তুলনায় অধিক পরিমাণে ইউরিয়া সার মজুত রয়েছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা চিকিৎসা বিষয়ক কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। তারা বলছেন, করোনার কোনো চিকিৎসা না থাকলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে প্রতিরোধ করা সম্ভব। এই সময়টিতে রোগ প্রতিরোধ করে এমন খাবার বেশি গ্রহণের পরামর্শ তাদের। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা ভাইরাসের শুরুর কেন্দ্রস্থল চীনের উহান। চীনের গণ্ডি ছড়িয়ে করোনা হানা দিয়েছে সব মহাদেশেই। ওষুধ বা প্রতিষেধক আবিষ্কারে বসে নেই গবেষকরা। দেশে দেশে চলছে গবেষণা। এই দুর্যোগের সুযোগে গুজবের ডালপালা মেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাঁচা রসুন খেলে করোনা হবে না বা চা খেলে করোনা মুক্ত থাকা যাবে, এরকম কোনো কথার বৈজ্ঞানিক ভিত্তি নেই। চিকিৎসকরা বলছেন, যেহেতু এখনো কোনো প্রতিষেধক নেই, তাই রোগ প্রতিরোধের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে। রসুন, পেঁয়াজ, আমার গোলমরিচ এবং হলো সবুজ মরিচ, প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের প্রয়োজন। স্পেসিফিক একটি জিনিস আমি শুধু লেবুই খাবো সেটি না, আমাদের সবকিছু প্রয়োজন এই প্রতিরোধ করা। বিজ্ঞানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই করোনা মোকাবেলায় বিভিন্ন খাবার নিয়ে যেসব গুজব হচ্ছে তাতে কান না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। যেমন প্রয়োজন প্রোটিন, যেমন প্রয়োজন ভিটামিন B6, B12, আমার এলে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন A এবং E এবং ভিটামিন সি তো অবশ্যই। এগুলো মিলেই আমাদেরকে করোনার বিরুদ্ধে শারীরিকভাবে আমাদের সুস্থ রাখার যে সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট, এগুলো সবগুলোই কাজে লাগবে। শরীর সুস্থ রাখতে যেসব খাবার জরুরি সেসব খাবারই খেতে বলছেন চিকিৎসকরা। এই খাদ্য তালিকার যে গুজব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বোরো ধান কাটা শুরু হয়েছে, তবে অন্য বছরের চেয়ে এবার পরিস্থিতি ভিন্ন। করোনার কারণে কৃষি শ্রমিকের সংকট থাকায় বৃহত্তর সিলেটের হাওর অঞ্চলে কৃষকের পাশে দাঁড়িয়েছে আওয়ামী যুবলীগ। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। দেশে বোরো ধানের একটা বিশাল অংশের যোগান দেয় সুনামগঞ্জের হাওর অঞ্চল। এই জেলায় এবার 20 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে, যা দেশের মোট উৎপাদনের 11%। করোনা পরিস্থিতিতে সারা দেশের মতোই সুনামগঞ্জেও আছে কৃষি শ্রমিকের সংকট। এ অবস্থায় আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কাটায় সহযোগিতায় এগিয়ে এসেছে। সুনামগঞ্জের মতো সিলেটের অন্যান্য হাওর এলাকাতেও কৃষি শ্রমিকের সংকট চলছে। পাহাড়ি ঢল আর আগাম বৃষ্টির কারণে বোরো ফসল এপ্রিল মাসের মধ্যে ঘরে তুলতে না পারলে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা। এ বিষয়টিকে মাথায় রেখেই যুবলীগ নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছে। যেহেতু সামনে একটি খারাপ সময় আসছে আমাদের জন্য, সারা বিশ্বে হয়তো অনেক মানুষ অনাহারে মারা যাবে, সেই কারণে আমাদের এই ফসলকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের দেশেও সেই রকম একটি অবস্থা হবে। যুবলীগের মতো ছাত্রলীগের নেতাকর্মীরাও দেশের বিভিন্ন স্থানে ধান কেটে দিচ্ছে কৃষককে। ঢাকা, গাজীপুর, পটুয়াখালী, গোপালগঞ্জ, বাগেরহাট, টঙ্গী, কালীগঞ্জ, নওগাঁ সহ দেশের বিভিন্ন এলাকাতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রকর্মীরা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন। আরেকটি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে। পোশাক খাতের অগ্রগতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে করোনা সংকট, বলছে সিপিডি। ক্রেতা প্রতিনিধিদের নিয়ে সংলাপের তাগিদ। আমন্ত্রণ আবারও দেখছিলেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। রানা প্লাজা ট্রাজেডির পর তৈরি পোশাক খাতে অনেক অগ্রগতি ছিল, সেই সব অর্জনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে করোনা সংকট। এমন পরিস্থিতিতে মালিক, শ্রমিক, সরকার ও বিদেশি ক্রেতাদের প্রতিনিধি নিয়ে সংলাপের তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এদিকে মালিকপক্ষ এখনও এককভাবে অনেক সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। দেখুন মেহেদী হাসানের রিপোর্ট। 24 এপ্রিল 2013 সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারায় 1175 শ্রমিক। সেই ঘটনার পর এ পর্যন্ত তৈরি পোশাক খাতের কতটা উন্নতি হয়েছে তা নিয়েই সিপিডির এই ভার্চুয়াল সংলাপ। ব্যাপক গবেষণা আলোচনা জুড়েই ঘুরে ফিরে আসে চলমান করোনা সংকট। সিপিডি বলছে, গেল 7 বছরে কর্মপরিবেশ, শ্রম অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। করোনা সংকটে এখন অনেক কিছুই বদলে যাচ্ছে। এই অনিশ্চয়তার কারণে কিন্তু তারা ভয়ে আছে, লে অফের বা ফায়ার হয়ে যাওয়ার ভয় আছে। সেই জায়গাগুলোর অনিশ্চয়তা দূর করা কিন্তু উদ্যোক্তাদের, ব্র্যান্ড বায়ারদের
সরকারের দিক থেকে দেখা দরকার। বিজিএমইএ বলছে চলমান সংকট মোকাবেলায় কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে সংকটের মাঝেও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করবেন তারা। আমরা খুবই দুঃখিত যে 4 তারিখে যে দুর্ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনা বলবো কিংবা অব্যবস্থাপনা ঘটেছে, এবং আগামীতে যে পরিমাণ হবে আমাদেরকে ওই দিকটা একটু দৃষ্টিপাত করতে হবে। মজুরি অবশ্যই নিশ্চয়ই আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতে চাচ্ছি শ্রমিকদেরকে। মালিক পক্ষের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ এনেছেন শ্রমিক নেতারা। লে অফটা ঘোষণা 23 তারিখে বিজিএমইএ থেকে নোটিশটা সার্কুলার করলো, এইটা করার আগেও তো একটু শ্রমিক প্রতিনিধি বা শ্রমিকদের সাথে কথা বলা যায়। তো সিপিডি বলছে করোনা সংকট দীর্ঘায়িত হলে অনেক কারখানাই হয়তো আর চলবে না। এমন সংকট মোকাবেলায় সামাজিক সংলাপের বিকল্প নেই। আমাদের অর্ডার যদি ক্যান্সেল হয়, আমরা যদি লকডাউনে থাকে, ফ্যাক্টরি যদি বন্ধ রাখতে হয়, তাহলে তো আমরা সেটা হয়তো চালাতে পারবো না। এবং ডায়ালগ প্রসেসটা যাতে থাকে, সেটা যদি থাকে, অনেক ধরনের এই ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলিও আমরা নিরসন করতে পারবো। করোনা সংকট মোকাবেলার পাশাপাশি কার্যাদেশ ধরে রাখার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান আলোচকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। করোনা সংকটে ক্ষতির মুখে সবজি চাষিরা। ভালো ফলনের পরও দাম পাচ্ছেন না তারা। বাজারে সবজি নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু দাম নেই। পাইকাররা বলছেন পরিবহন খরচ বেড়েছে, আবার রাজধানী সহ বড় শহরগুলোর বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে না। লকডাউন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে লোকসান পুষিয়ে নেওয়া কঠিন হবে বলেই জানাচ্ছেন কৃষকরা। প্রতিনিধিদের সহায়তায় মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় যশোর অঞ্চলে। এ অঞ্চল থেকেই রাজধানীতে যায় 60 থেকে 70% সবজি। এ এলাকার সবচেয়ে বড় পাইকারি সবজির হাট 7 মাইল বাজার। প্রতিদিন এভাবেই এখানে সবজি নিয়ে আসেন কৃষক। বাজারে করোনার প্রভাব পড়ায় হতাশ তারা। পটল নিয়ে আসি, বুঝেছেন, তার 30 টাকা বেশি একটা কোনো রকম পদের বাদ হইতো, এখন 25 টাকা ঘাটতি যাবে। আমরা এখন ক্ষতির ভিতরে, দেখা যাচ্ছে আমাকে যে একটু মাল ওঠে সেই দাম কমে যায়। করোনা সংকটে ভেঙে পড়েছে সরবরাহ ব্যবস্থা। পাইকাররা বলছেন ট্রাক ভাড়া বেড়েছে, সেই সাথে রাজধানীর আড়তেও দাম পাওয়া যাচ্ছে না। যে কাঁচামালগুলো পাঠাচ্ছি তাতে করে আমাদের লোকসান হচ্ছে। আপনার কুমিল্লা আজিগঞ্জ মাল পাঠাই, এখন মালটা আছে এই করোনার কারণে মাল পাইকার আসছে না। কৃষকের ক্ষতির কথা অজানা নয় স্থানীয় কৃষি অফিসের। যে পরিমাণ মূল্যটা পাওয়ার কথা ছিল সেইটা মূল্যটা এই মুহূর্তে হয়তো পাচ্ছে না। এটি সব জায়গাতেই এই অবস্থাটা বিরাজমান আছে। এখন এই পরিস্থিতিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আজকেও আমি কথা বলেছি যে ভবিষ্যতে এই বিষয়টি সরকারের নজরে আনার আমরা চেষ্টা করছি। শুধু যশোর নয়, দেশের বেশিরভাগ এলাকায় সবজি চাষি ও পাইকারদের একই অবস্থা। বছরে এখন সবজি উৎপাদন প্রায় 1.5 কোটি টন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কৃষকের লোকসান হবে মানছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংও। প্রণোদনা যে কর্মসূচি চালু করছে, হয়তো এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে তারা কিছু আর্থিক সহযোগিতা পাবে আর কি। ওই যে কৃষকদের তালিকা করা হচ্ছে। করোনা সংকট দীর্ঘস্থায়ী হলে লোকসান পুষিয়ে নেওয়া কঠিন হবে বলেই জানাচ্ছেন কৃষক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সব সংস্থার সম্মিলিত চেষ্টায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বন্দরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের জাতীয় স্বার্থে বন্দর সচল রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বন্দরে কাজ করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে বলেও জানান মন্ত্রী। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লকডাউনের মধ্যে গাজীপুরে প্রবাসীর স্ত্রী ও 3 সন্তানকে গলা কেটে খুন। সাধারণ ছুটিতে খোলা থাকবে 18 মন্ত্রণালয় ও বিভাগ, বিধি মেনে চালু করা যাবে কলকারখানা। করোনায় আক্রান্তের সংখ্যা 4000 ছাড়ালো, আরও 7 মৃত্যু, নিয়োগ দেয়া হবে 2000 ডাক্তার।
কর্মহারাদের মাঝে ত্রাণ পৌঁছে দিতে ওবায়দুল কাদেরের আহ্বান, দুস্থ মানুষের পাশে অনেকেই। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।